ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজনীন মুনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল প্রতিবাদ সহ 4 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজপথ। অন্যদিকে সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের 4 দিনের আন্দোলনে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এসব আন্দোলনের সমর্থন জানিয়েছে সংসদের বিরোধী দলীয় জাতীয় পার্টি এবং মাঠের বিরোধী দল বিএনপি। এর মধ্যে বিএনপিও নিজেরা আবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী সোমবার থেকে শুরু হবে নতুন কর্মসূচি। ত্রিমুখী আন্দোলনে যেন অনেকটাই বেকায়দায় পড়েছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের অভিযোগ, নিজেদের আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষক আর কোটা আন্দোলনের উপর ভর করেছে। সত্যি কি প্রায় 1.5 যুগ ধরে ব্যর্থ বিএনপি এবার শিক্ষক আর শিক্ষার্থীদের উপর ভর করে তাদের আন্দোলনের ফসল ঘরে তুলতে চাইছে? এতে কি ক্ষমতাসীনদের আশঙ্কার কোনো কারণ আছে কিনা, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে। রাজপথে যত আন্দোলন চলছে, সেই আন্দোলনের আসলে সামনে কি হবে এবং সরকার কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে বা কি নেওয়া উচিত, আমরা তাই নিয়ে আজকে আলোচনায় আছি। আমি শুরুই করতে চাই নুরুল ইসলাম ওমরকে দিয়ে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। কোটা বিরোধী আন্দোলন ব্যাপকতা নিয়েছে। তার আগে শিক্ষকদের আন্দোলন ছিল, সেটা হচ্ছে প্রত্যয় স্কিম নিয়ে। এবং আজ যতখানি উত্তাল শিক্ষার্থীদের এবং শিক্ষকদের আন্দোলনের ফলে শনিবার সেটা আরও ব্যাপকতা ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সব আন্দোলনের বিষয়ে জাতীয় পার্টি তাদের সমর্থন দিচ্ছে, মানে এই আন্দোলনের ক্ষেত্রে একমত পোষণ করেছে। আপনারা কি মনে করেন যে এই আন্দোলন আসলে রাজপথে সমাধান হওয়ার মতো? ধন্যবাদ আমার সঙ্গে দুইজন আলোচক এবং টিভির পর্দায় যারা আছেন। আসসালামু আলাইকুম। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন, আন্দোলন করেই তারপরে একটা সমাধানে আসবে, সমাধান তো বসতে হবে, আলোচনা করতে হবে। তবে আন্দোলন একটা পার্ট আর কি। আন্দোলনটা তুঙ্গে না গেলে সরকারও বসতে চায় না। এটা আমাদের দেশের রেওয়াজ আর কি। এই জিনিসগুলো যদি আগে থেকেই চিন্তা ভাবনা করে সরকার, যে এই যে ক্ষতিটা হচ্ছে, ক্লাস বর্জন হচ্ছে, পরীক্ষা হচ্ছে না, যে ক্ষতি হচ্ছে, একটা সমাধান তো একসময় হবে, কিন্তু এই ক্ষতিটা আর পূরণ হবে না। আমরা মনে করি যে এইটা আরও আগে যদি তাদের সঙ্গে বসা যায়, আলাপ আলোচনা করা যেত, করে দাবি দাবা নিয়ে একটা মীমাংসা যদি করা যেত, তাহলে এই ক্ষতিগুলো হইতো না আর কি। তো আমরা মনে করি যে এই যে বিষয়টা নিয়ে আন্দোলন হচ্ছে, এই যে পেনশনের বিষয়টা নিয়ে, এইটা যদি তাদেরকে বুঝাইতে পারে সরকার যে তাদের বর্তমান যে অবস্থা আছে, সে অবস্থার চেয়ে ভালো সুযোগ সুবিধা আছে, তাহলে তো আমার মনে হয় যে আন্দোলন যাওয়ার কোনো প্রশ্ন আসে না। এবং এইটা নিয়ে সরকারের একতরফা সিদ্ধান্ত নেওয়াও আমার মনে হয় ঠিক হয়নি। এটা তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের সুবিধার্থেই যদি করা হয়ে থাকে, তাহলে সুবিধাটা বোঝাতে আমার মনে হয় ব্যর্থ হয়েছে সরকার। যদি সুবিধাটা তাদেরকে বুঝাইতে পারতো, তাহলে হয়তো আন্দোলন হতো না। এটা তো কোনো পলিটিক্যাল পার্টির আন্দোলন নয়, তারা তো ক্ষমতায় যাবে না, শিক্ষকরা তো ক্ষমতায় যাওয়ার আন্দোলন করছে না। এটা যদি বিএনপি হইতো, জাতীয় পার্টি হইতো বা অন্যান্য দলের বিষয় থাকতো, সেখানে এই রাজনৈতিক দলগুলোর একটা চিন্তাভাবনাই থাকে যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে হবে। কিন্তু এরা তো ক্ষমতায় যাওয়ার প্রশ্ন নাই, ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। তো সেই বিষয়ে আন্দোলন চলমান অবস্থাতেও তো এর মধ্যে 4 দিন অতিবাহিত হয়েছে। সরকারের পক্ষ থেকে বসার একটা প্রস্তাবনার জায়গা আসা উচিত, কিন্তু এখনো পর্যন্ত সেটা আসছে না। এটা এখানে আমি বলবো যে সরকার যেন মনে হয় কাউকে তোয়াক্কা করছে না। এই জিনিসটার থেকে সরে আসা উচিত সরকারের। আলাপ আলোচনা করেই তো দেশটা চালাতে হবে।
মানুষের সুবিধার জন্য যদি আপনি আইন পাশ করেন তাহলে কেন মানুষ আন্দোলন করবে? সুবিধাটা তাকে বোঝাইতে হবে। কিন্তু শিক্ষকদের আন্দোলনটা সরকারের হাতে থাকলেও কোটা বিরোধী যে আন্দোলনটা চলছে সেটা তো আদালতের হাতে, সেটা কি আসলে সরকারের কিছুখানে করার আছে কিনা? না, এখানে দেখুন একটা জিনিস, মানুষের মধ্যে যে এখন আগে যে বিষয়টা ছিল তার থেকে একটু ডিফারেন্ট বিষয় এটা। এখন মানুষের মধ্যে যেন এমন একটা আস্থা চলে এসছে এই যে আদালত, কোর্ট সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে, সরকারের চিন্তাভাবনার বাইরে তারা যেতে পারে না। এইটা মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে চলে এসছে, যার কারণে এই কোর্টের রায়টা বিষয়ে তারা এইভাবে বোধহয় চিন্তা করছে, আইনগতভাবে দেখছে না, দেখছে যে সরকারের কাছ থেকে এই সিদ্ধান্ত এসছে তারা মনে করছে। অনেক ধন্যবাদ। শৈকরবুল আলম আমাদের কাছে আছে। স্বাগত জানাই আপনাকে রাজকাহনে। এবং যে আন্দোলনটা হচ্ছে আপনারা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন এই আন্দোলনের সাথে, এবং এই সমর্থনটা জানানোতে আপনার কি মনে হয় যে এটা কি একটা রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীরা আন্দোলন করেছে। 18 সালে সম্ভবত সরকার একটা পরিপত্র জারি করেছিল, তখন এই আন্দোলনের প্রতি আমাদের ন্যায্য সমর্থন ছিল, এখনও আছে। কারণ শিক্ষার্থীদের যে দাবি সেটা অত্যন্ত ন্যায্য। আপনি স্বাধীনতার 52-53 বছর পরে এসে মেধার ভিত্তিতে স্কিল্ড মানুষ, মেধাবী মানুষদেরকে আপনি মূল্যায়ন করবেন না, এখনো পর্যন্ত কোটা প্রথা বহাল থাকবে, সেটা মানে এখনকার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যায্য। অর্থাৎ মেধার ভিত্তিতে মূল্যায়নটা হতে হবে, সেটা পুরোটাই, মানে কোনো কোটায় চান না আপনারা? সংবিধানে যদি আপনি যান, একটা জায়গায় আছে অনগ্রসর একটা গোষ্ঠীকে আপনি যারা প্রতিযোগিতা করতে সক্ষমই না রাষ্ট্রের বিভিন্ন বাস্তব পরিপ্রেক্ষিতে, সেখানে কিন্তু তাদের ব্যাপারে বিবেচনা করার একটা সুযোগ আছে। কিন্তু ধরেন মুক্তিযুদ্ধ কোঠা যেভাবে চলছে, মুক্তিযুদ্ধরা তো অনগ্রসর না, আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। আচ্ছা, তারা নিশ্চয়ই কোঠার জন্য যুদ্ধ করেনি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করেছে। আবার ধরেন মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া, স্বাধীনতা বিরোধী অল্প একটা গোষ্ঠী ছাড়া সবাই তো মুক্তিযোদ্ধা। এখন মুক্তিযোদ্ধার তালিকাতে যদি আপনি ভারতে গেলেই মুক্তিযোদ্ধা হন, আর ভারতে যারা গিয়েছে তারা অনেকটা নিরাপদও ছিল, প্রত্যক্ষ নির্যাতন, দমন পীড়নের শিকার হয়নি। দেশে বসে যারা এই 4.5 কোটি তখনকার দেশের মানুষ ছিল, আমাদের ভারতে যাওয়ার পর 1 কোটি মানুষ ভারতে গিয়েছিল, যারা যুদ্ধ করলো, লড়াই করলো, নির্যাতন সহ্য করলো, যারা শুধুমাত্র তালিকাভুক্ত হলো না মুক্তিযোদ্ধার, সেই জন্য কোটা থেকে বঞ্চিত হবে, মেধার ভিত্তিতে তারা সুযোগ পাবে না, এভাবে তো ভাবা যায় না। আর সেই জন্য তো আমাদের স্বাধীনতা না, সাম্যের জন্য স্বাধীনতা নিশ্চয়ই। আচ্ছা, সম অধিকারের জন্য স্বাধীনতা, ওই বৈষম্য তো পাকিস্তান আমলও ছিল। এখন যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে ধরেন নিজেকে উৎসর্গ করলো, জীবন উৎসর্গ করতে চাইলো, সংগ্রামের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অস্ত্র তুলে নিল, তারা তো নিশ্চয়ই এই সুবিধা পাওয়ার জন্য, ভাতা, কুঠা, এইগুলো পাওয়ার জন্য করেন নাই তাদের প্রাপ্তির জন্য। কিন্তু আমাদের তো তাদের প্রতি কৃতজ্ঞতার জায়গা আছে, কৃতজ্ঞতা তো আছে, শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমরা তারা জানি। কিন্তু আপনি রাষ্ট্রের প্রয়োজনে এখনো যদি 30% কোটাটা বহাল রাখতে চান, কারণ এখন হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানেরা যুগ চলে আসছে, সেটা কতটুকু ন্যায্য হবে? আর এই যে বাংলাদেশ, আমরা যদি এখনো মেধাকে এবং প্রতিযোগিতার ভিত্তিতে যোগ্য লোকটিকে কাজ করার দেশের জন্য সুযোগ করে না দিতে পারি, তাহলে আমরা কি অগ্রসর হতে পারবো কিনা? আমরা তো সেই অনগ্রসরই থেকে যাচ্ছি। এখন পুরো জাতিকে অনগ্রসর করব নাকি অনগ্রসর একটা জাতিকে অগ্রসর করব, সেটা হচ্ছে প্রধান বিষয়। তো 50 বছর যখন একই নিয়মে চলেছে, জাতি কি পেছনে চলে গেছে এই কোটা থাকা সত্ত্বে? কোটা থাকা সত্ত্বে তো পিছনে গিয়েছে আমি তা বলবো না, কিন্তু আরো অগ্রসর হওয়ার সুযোগ হতো না, আপনি সেটা কি মনে করেন? সে সুযোগও তো হতে পারত, আরো অগ্রসর হওয়া যেত। সরকার ইতিমধ্যে একটা পরিপত্র জারি করেছে, আমার ধারণা যে সে বাস্তবিক পরিস্থিতি বুঝেই করেছে। এবং আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখবেন যে এই যে শিক্ষার্থীরা যারা আছে তাদের যে আন্দোলন, সেটা তো আমলে পেয়েছে জাতির কাছে। আপনি সেটাকে প্রতি আপনি হবেন না কেন, কমিটেড হবেন না কেন? নিশ্চয় আপনার কমিটেড হওয়ার প্রয়োজন রয়েছে। এবং এখন কোঠা পদ্ধতি বিবেচনা করার খুব সুযোগ আছে বলে মনে হয় না, এবং আমাদের সংবিধানও তা বলছে না। আপনি যদি সংবিধানের মূল ম্যারিটে যান, সেখানেও কিন্তু আমাদের এইভাবে সংরক্ষণের সুযোগ নেই। তার মানে এই আন্দোলন, আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে আমরা মুক্তিযোদ্ধার যে তালিকাটা করেছি, সেই তালিকা নিয়েও বিতর্ক রয়েছে, অনেক বিতর্ক আছে। যে 50 বছর বয়স হয়নি সে মুক্তিযোদ্ধা হয়েছে, এরকম 1000 লোক পাওয়া যাবে আছে। আবার ধরেন যারা প্রকৃত অনেক মুক্তিযোদ্ধা ওই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পায়নি। অর্থাৎ এরকম একটা তালিকার ভিত্তিতে আপনি মেধার জায়গাগুলিতে কোটা সংরক্ষণ রেখে কম মেধাবীদের সুযোগ করে দিবেন, অথবা
ওই পদের জন্য যোগ্য না তাদেরকে সুযোগ করে দেবেন, সেটি আমার মনে হয় যে স্বাধীনতার 52 বছর পর বাংলাদেশের মানুষের প্রত্যাশা না, এবং শিক্ষার্থীদেরও প্রত্যাশা না, জাতির প্রত্যাশা না। তার মানে এই আন্দোলনের সাথে আপনারা একাত্ম, ছাত্র দল বা আপনারা রাজনৈতিকভাবে এই আন্দোলনের সাথে মাঠে আছেন কিনা? না, আমরা যে কোনো ন্যায্য দাবির সাথে, ধরেন রাষ্ট্রে তো রাজনৈতিক সংকট আছে, এবং ধরেন এখন শাসন ব্যবস্থার মধ্যেও বৈষম্য রয়েছে। আপনি যদি বলেন আমাদের রাষ্ট্রে নানামুখী সংকট রয়েছে, আরও যদি আমি বলি সব শ্রেণী মানুষের এখন অধিকার থেকে ক্রমাগতভাবে বঞ্চিত হচ্ছে। তো ন্যায্য দাবি যেটা, সেটার প্রতি সমর্থন দেওয়া এবং সেইটার সাথে থাকার জন্য তো রাজনীতি করি, এটা তো ঠিক, আমি এটা তো দ্বিমত করি। হ্যাঁ নিশ্চয়ই আপনার সাথে আছেন। কাজেই আওয়ামী লীগ যে কথাটা বলার চেষ্টা করছে যে এই আন্দোলনের ঘাড়ে বসে আপনারা আপনাদের যে পূর্ববর্তী আন্দোলন যা সফল হয়নি, সরকার হটানোর আন্দোলন, সেটাতে সফল হওয়ার চেষ্টা করছেন, এই অভিযোগ। এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব। নিরাপদ শিক্ষার্থীদের আন্দোলন আওয়ামী লীগ কীভাবে দমন পীড়ন করেছিল, আমরা সেটাকে সমর্থন দিয়েছিলাম। আপনার নিশ্চয়ই মনে আছে যে সে হেলমেট বাহিনী, এবং আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশের সাথে থেকে এই নিরপরাধ ছাত্রদের প্রতি নির্যাতন করেছিল। এর আগে কোটা বিরোধী যখন আন্দোলন হয় সেখানেও কিন্তু আপনার দমন পীড়ন করেছিল সরকারি দল এবং প্রশাসন। আমরা কিন্তু তখনও ন্যায্য অবস্থানে ছিলাম। আমরা বলছি মানুষের যে কোনো যৌক্তিক দাবির প্রতি বিএনপির সমর্থন রয়েছে, এবং মানুষের ওই যৌক্তিক দাবির সাথে বিএনপি একত্রতা প্রকাশ করে, তাদের পাশে থাকে, প্রয়োজনে তাদের সাথে সংগ্রাম করবে। আর যদি ধরেন সরকার দমন পীড়নের মাধ্যমে যেভাবে এই ন্যায্য দাবিগুলিকে উপেক্ষা করতে চাচ্ছে, অথবা ধরেন তাদের ন্যায্য দাবিতে যারা সোচ্চার তাদেরকে বঞ্চিত করতে চাচ্ছে, সেটা তো বিরুদ্ধে প্রতিবাদ করা তো রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব। একটা ছোট্ট করে যদি উত্তর দেন, আমি পরবর্তী অতিথির কাছে যাব। সেটা হচ্ছে যে আপনারা কোটা বিরোধী আন্দোলনের সাথে আছেন, থাকবেন, আমরা জানলাম। শিক্ষকদের আন্দোলনের সাথেও আছেন, থাকবেন, আমরা জানলাম, কারণ আপনারা ন্যায্য দাবি এটা মনে করেন। এই ন্যায্য দাবি আদায়ে শুধু এই প্রসঙ্গেই আপনারা থাকবেন কিনা, নাকি এই আন্দোলন আপনারা সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যেতে চান? না না, ন্যায্য দাবিতে সরকার যদি উপেক্ষা করতে থাকে, সারা দেশের মানুষ যদি এই সরকারের এমনি ভোটাধিকার হরণ করেছেন, গণতন্ত্র নির্বাসিত দিয়ে দিয়েছেন, আপনি দমন পীড়নের মাধ্যমে ক্ষমতায় আছেন, একটা জগদ্দল পথরের মতো চেপে বসে আছেন, মানুষের তার জনপ্রতিনিধি বাছাই করার সুযোগ নেই, আবার ধরেন তার সরকারটা বাছাই করার সুযোগ নেই, তারপর সেই ধরনের একটা সরকারের কাছে আপনার একেবারে ন্যায্য দাবি, সেগুলি সমস্ত সব শ্রেণী পেশার মানুষ যদি উপেক্ষিত হতেই থাকে, আর সেই আন্দোলন যদি সরকার হাঁটানো আন্দোলনের রূপ নেয়, তো রাজনৈতিক দল হিসেবে তার সাথে থাকা নেতৃত্ব দেওয়া তো দায়িত্বের অংশ, সেটা করতে বিএনপি কার্পণ্য করবে না। আমরা স্পষ্ট। অনেক ধন্যবাদ সাইফুজ্জামান শিখর, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যে জায়গায় গিয়েছে আসলে আপনি নিশ্চয়ই এখনকার আন্দোলন, মাঠের আন্দোলন, রাজপথের আন্দোলনটা এখন দেখছেন, দিন দিন সেটা প্রবল হচ্ছে। এবং যে কথাটি নুরুল ইসলাম ওমর প্রথমেই বললেন যে কথা বললেই আসলে যে সংকটের সমাধান হয়, সেই সংকট সমাধানে সরকারের উদ্যোগী ভূমিকা দেখা যায় না, কারণ সরকার কাউকে আসলে তোয়াক্কা করে না। এই প্রশ্ন উত্তরটা আপনার কাছ থেকে নিতে চাই। ওনার নিজস্ব ধারণার কথা বলেছেন। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে চাই, বিভিন্ন দেশের শেয়ার হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষেই এই কাজগুলো করেছেন। এখন আমি বিএনপির প্রসঙ্গে একটু আসি। সেটা হচ্ছে বিএনপি একটা দেউলীয় দল, ওদের হাতে কিচ্ছু নাই। একসময় বলা হতো যে গাছের উপর শকুন বসে থাকতো, তারা ওয়েট করতো কখন গ্রামে একটা গরু মারা যাবে। তা বিএনপি এখন অফ চান্স খোঁজে, কোথায় একটা অফ চান্স পাওয়া যায়, কারণ তাদের হাতে কিচ্ছু নাই। আর বিএনপি কাকে আন্দোলনে সমর্থন করলো না করলো এতে আমাদের কিছু যায় আসে না, কারণ তারা চেষ্টা করবে, অবরিতভাবে চেষ্টা করবে। দেখবেন যে যখন হেফাজতে ইসলাম ইসে বসেছিল শাপলা চত্বরে, তখন তাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষকে নেমে আসার জন্য উদ্যত আহ্বান করেছিলেন। আমার তো মনে হয় যে ওই নেমে আসার অনুরোধ করার কারণে আরও মানুষ ঘরে চলে গেছিল, আমার ধারণা। কারণ বাংলাদেশের মানুষ তো এখন আর অন্ধ না, কারোর হাতে কিছু তুলে দিবে না। সুতরাং বিএনপি শকুরের মতো বসেই থাকবে। তবে আমি যেটা মনে করি যে শিক্ষকদের যে আন্দোলনটা, এই আন্দোলনটা আমার মনে হয় যে আলোচনা সাপেক্ষে এটা সমাধান হয়ে যাবে, সম্ভব, এবং সমাধান হয়েও যাবে আমার ধারণা। কারণ কিছুটা ভুল বুঝ আছে, আমার মনে হয় যে দুই পক্ষ বসলে এটা ঠিক হয়ে যাবে। আর কোটা আন্দোলনের বিষয় যেটা, সেটা দেখেন যে একসময় কোটা আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনের কারণেই সরকার কিন্তু সেই কোটা বাতিল করেছিলেন। এটা একান্তই কোর্ট নির্দেশ দিয়েছেন। এখন কোর্টের নির্দেশ তো সরকার অগ্রাহ্য করতে পারে না, তাকে তো সেটা মানতে হবে। তারপর আমি মনে করি যে সরকার নিশ্চয়ই একটা ব্যবস্থা নিবে।
এখানে কিছুটা ভুল বুঝাবুঝি আছে। আমরা মনে করি যে এটা বিশেষ করে গাত্রদাহটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটাটা নিয়ে, আর বিএনপির এই গাত্রদাহটা থাকবে, এটা খুবই স্বাভাবিক। কারণ তারা তো বাংলাদেশের অস্তিত্বই বিশ্বাস করে না। যারা দেশে স্বাধীনতা যুদ্ধ করেছে, যারা আমাদের সোনার ছেলে বলি, যারা আমাদের শ্রেষ্ঠ সন্তান বলি, তাতেই তো তারা বিশ্বাস করে না। তাদের ভালোবাসাটা হচ্ছে পাকিস্তানের প্রতি। সুতরাং সেদিন 71-এ যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, সেই স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন তারা কোনো সুযোগ সুবিধা পাক, এটা তো তারা চাবে না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এ ব্যাপারে আমরা বিএনপির দোষ দিই না, কারণ তাদের অস্তিত্ব হচ্ছে গিয়ে পাকিস্তানপন্থী একটা স্বাধীনতা বিরোধী একটা শক্তি তারা। তো এইখানে একটা ছোট্ট একটা ভুল বোঝা আছে, সেটা হচ্ছে আমরা মনে করছি যে আমরা মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বা তাদের পরবর্তী প্রজন্মকে আমরা দয়া দেখাচ্ছি। এখানে কিন্তু দয়া দেখানোর কোনো ম্যাটার নেই। আব্দুল যে কথাটি বলেছেন যে তাদেরকে উপহার দেওয়া, নো, এটা উপহারের কোনো বিষয় না। আপনাকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে বসতে হচ্ছে, আপনাকে পরীক্ষায় টিকতে হচ্ছে, আপনাকে ভাইবা দিতে হচ্ছে, পাশ করতে হচ্ছে, তারপরে আপনার কোটার প্রশ্ন আসছে। সে যে অযোগ্য তা কিন্তু না, তাকে যোগ্যতার মাপ করি তো হয়তো যোগ্যতায় আপনার 1000 লোক টিকেছে, সেখানে হয়তো 30% মুক্তিযোদ্ধার কোটা আছে, তাকে কিন্তু যোগ্যতার পরীক্ষা দিয়েই তাকে পাশ করে আসতে হচ্ছে। এইখানেই আমার মনে হয় যে যারা আন্দোলন করছে আমাদের সেই বাচ্চাদের এই ভুল বুঝিয়ে যে মুক্তিযোদ্ধারা 30% পাইলে তাহলে তো 30% বাদ চলে যাচ্ছে, তাহলে তোমরা সেখানে টিকতে পারবা না, ঠিক আছে, এরকম একটা ভুল বোঝানোর একটা বিষয় আছে। এখানে আমি ক্লিয়ার করতে চাই যে এখানে ভুল বুঝাবুঝির কোনো জায়গা নেই। এখানে যারা মুক্তিযোদ্ধা কোটা হিসেবে যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকছেন, টিকার পরে তারপরে আপনার কোটার প্রশ্নটা আসছে, তাদেরকে কিন্তু আমরা পরীক্ষা না দিয়ে কিন্তু 30% কোটা নিচ্ছি না। এইখানে আমাদের এই যে বাচ্চারা যাদেরকে মাঠে নামাচ্ছে তাদেরকে কিন্তু এই একটা ভুল বোঝানোর একটা জায়গা আছে। তো আমি যেটা মনে করি যে হয়তো এটারও একটা সমাধান হবে। আর আমার ধারণা যে এই আন্দোলনে আমরা সরকার তাদের আন্দোলনের পক্ষেই আমরা অবস্থান নিয়েছিলাম এবং সেই কারণেই আমরা কোটা পদ্ধতিটা বাতিল করেছিলাম। এখন সর্বোচ্চ আদালত যখন একটা রায় দেয়, সেটাকে ইগনোর করার ক্ষমতাটা সরকারের বা রাষ্ট্রের নাই। এখানে একটা প্রশ্ন আবারও আমার নুরুল ইসলাম উমরের কাছে আমরা যাই, যে অনাস্থার একটা জায়গা জনমনে এই কারণে তৈরি হয়েছে যে পুলিশ প্রশাসন, আইন, আদালত সব কিছু সরকারের নির্দেশে চলে। যা কিছু আসলে আসে রায় বা আদেশ বা যাই হোক না কেন, সেটার পেছনে কোনো না কোনোভাবে সরকারের কোনো একটা হাত থাকে বা কথা থাকে। এই অনাস্থার জায়গা কেমন করে দূর করবেন সাইফুজ্জামান শিখর? এই অনাস্থার জায়গা কেমন করে তৈরি করবেন? এখন বিষয় যেটা হয়েছে, কত পার্সেন্ট লোক মানুষ সরকারকে এই অনাস্থার জায়গাটায় আনছে। এখন যদি কেউ বলতে চায় যে আদালত সরকারের ইচ্ছা অনুযায়ী চলে, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। সরকার যা চায় সেটা কি হচ্ছে? সরকারের সংবিধান এই বাতিল হয়েছে না। সুতরাং আমি যেটা মনে করি যে রাষ্ট্রের যে 3টা স্তম্ভ আছে, এরা স্বাধীনভাবে কাজ করে, একজন আরেকজনের পরিপূরক, কেউ কাউকে নিয়ন্ত্রণ করে না। তার মানে আওয়ামী লীগের তরফ থেকে আপনারা কি চান যে আসলে যেটা আদালত চেয়েছে সেই রায় থাকুক এবং এই যে কোটা পদ্ধতি, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের যে কোটা 30%, সেটা বলবৎ রাখার বিষয়ে আওয়ামী লীগের কি মতবাদ? না, আওয়ামী লীগ যেটা মনে করে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের যারা সেদিন কিছু পাওয়ার আশায় তারা অস্ত্র ধরে নাই, কিন্তু সবাই তো আর অস্ত্র ধরে নাই, কিছু লোক তো অস্ত্র ধরেছে, আমরা অনেকেই অস্ত্র ধরি নাই। তো যারা অস্ত্র ধরেছে তাদের রাষ্ট্রের পক্ষ থেকে একটা স্বীকৃতি থাকা দরকার, প্রাপ্তি থাকা দরকার। তো সেই ক্ষেত্রে এইটার পরিপ্রেক্ষিতেই রাষ্ট্র তাদের একটা মুক্তিযোদ্ধা কোটার একটা সিস্টেম করেছিল। কিন্তু যখন আমাদের এমনকি আমরা অবাক বিস্ময়ে দেখেছি যে যারা মুক্তিযোদ্ধা কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তাদেরকেও দেখেছি মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য আন্দোলনে। আমি অনেকের ছবি দেখাতে পারি আপনার, যারা মুক্তিযোদ্ধা কোটায় ইউনিভার্সিটি, এটা হচ্ছে কি একেবারেই বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে বিভ্রান্ত করে রাস্তায় নিয়ে আসার একটা সিস্টেম, একেবারে সুশ্রী দেওয়া যে 30% হওয়া মানেই 70, তোমরা 30% এইটুকু বোধহয় বুঝে আমরা আপনার কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি এইটার সদিচ্ছার কারণেই সরকার এটা করেছিলেন। কিন্তু যখন আমার বাচ্চারা এবং যেটা বললাম আমি যে মুক্তিযোদ্ধা কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলনকারীদের এই বিভিন্ন কারণে সরকার
তার জায়গা থেকে ফেরত এসেছিল। নিশ্চয়ই, তাহলে আপনি বলতে চাইছেন নিশ্চয়ই যে এই আন্দোলনটা তাহলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা অন্য কিছু করার জন্য তারা এখন রাস্তায় আছে। এবং আপনি যে কথাটা বলছিলেন যে তারা আসলে বুঝতে পারছে না যে 30% কোটা আসলে মেধার ভিত্তিতেই হয়ে থাকে, এটা সবার শেষে যে কোটা পদ্ধতি চালু হয়, কাজে এত আন্দোলনের কিছু নেই। আমার ধারণা সবাই বুঝতে পারে এবং ব্যাপারটা মোটেও অত সহজ নয় সাইফুজ্জামান শিকর। কোটা পদ্ধতি একদম শুরু থেকেই চলতে থাকে এবং সেটা শেষ পর্যন্ত চলে। আমরা সেই আলোচনাতে আসবো, আমরা বিরতির পর ফিরছি। আমি আসবো। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা রাজপথের আন্দোলন কতটা বেকার দেয় ক্ষমতাসীনরা, সেই প্রশ্নকে নিয়ে আজকে আলোচনায় আছি। নুরুল ইসলাম ওমর আছেন আমাদের সাথে। নুরুল ইসলাম ওমর, এখানে শেখ রবিউল আলম একদমই স্পষ্ট করেছেন যে সকল ন্যায্য দাবির সাথে তারা রাজপথে আছেন এবং তারা থাকবেন, এবং সেই আন্দোলন যদি শেষ পর্যন্ত সরকার মেনে না নেয় এবং সেটা যদি সরকার পতনের আন্দোলনের দিকে যেতে হয়, তারা সেই পর্যন্ত যাবেন। কাজে আওয়ামী লীগের যে একটা বক্তব্য আছে যে এই আন্দোলনকে ঘাড়ে চেপে বিএনপি একটা জায়গায় যেতে চাইছে, আপনাদের কাছে সেটা মনে হয় কিনা? দেখুন, আপনি যে প্রশ্নটা নিয়ে এসছেন, রবিউল ভাই যে কথাটা বলেছে এটা স্বাভাবিক যে আপনি কোনো যুক্তিসঙ্গত দাবি মানছেন না, ডিক্টেটরি চালিয়ে যাচ্ছেন, তখন তো সরকার পতনের আন্দোলন চলেই যায়। যেমন আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা তো 6 দফা 11 দফা আন্দোলন করেছি। আমি সেই আন্দোলনের সঙ্গে সক্রিয় ছিলাম। তখন তো আমাদের মুক্তিযুদ্ধের কথা ছিল না, কিন্তু যখন আমরা জাতির জনক বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত হলেন, সংবিধান অনুযায়ী আমরা সরকার গঠন করব, এটা যখন তারা ইগনোর করলো, তারা যখন এই দাবি তারা মানছিল না, তখন কিন্তু আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ যেতে হয়েছে। তো এরকম যদি জনসমর্থিত কিছু দাবি থাকে, সাধারণ মানুষের দাবি থাকে, বা শিক্ষকের দাবি বলেন, স্টুডেন্টদের দাবি বলেন, এই দাবিটা যদি সাধারণ মানুষ গ্রহণ করে, সাধারণ মানুষ মনে করে যে এই দাবিটা মেনে নেওয়া উচিত, আর সরকার যদি তখন মেনে না নেয়, স্বাভাবিকভাবেই তো সরকার পতনের যে আন্দোলন তার সঙ্গে এটা যোগ হয়ে যাবে। কিন্তু আপনার মনে হয় না যে কোনো একটা ন্যায্য দাবির সাথে যখন রাজনীতি জড়ায়া যায়, তখন দাবিটা এক ধরনের রাজনীতির চেহারা পায় এবং সেটা আসলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কার জায়গা থাকে? রাজনীতিটা আপনি কি বুঝাইতে চাচ্ছেন? রাজনীতিটা কি বুঝাইতে চাচ্ছেন? আমি আসবো। রাজনীতিটা তো খারাপ জিনিস নয়, তাই না? তো ঘটনাটা হলো যে সব বিষয়ের মধ্যেই তো রাজনীতি আছে। রাজনীতি সরকার যেটা করছে তার মধ্যে সরকারের তো রাজনীতি আছে, রাজনীতির বাইরে কিছু নাই। প্রশ্নটা হলো যে জনসমর্থন, সাধারণ মানুষ আপনাকে গ্রহণ করছে কিনা। এখন দেখুন যে এই যে কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছে, এটা কিন্তু একটা সংকটের বিষয়। যে একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সরকার তাদের দাবি মেনে নিয়েছে। এবার সরকার যখন দাবিটা মেনে নিয়েছে, তখন কিন্তু এইটা খুব যে খুশি হয়ে মেনে নিয়েছে তা কিন্তু তা ছিল না। এটা সাধারণ মানুষের এখন প্রশ্নটা হলো যে এখানে কোর্ট এসে সেটার পক্ষে রায় দিয়ে দিল। যেমন দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের রায়টা কোর্ট দিয়েছে। আজকে দেশব্যাপী আন্দোলন হলো, সরকার বলছে আমাদের কিছু করার নেই, এটা আমরা মানতে পারবো না। তা এখন এটা তো ওই প্রশ্ন এসে যাবে যে এটা কোর্টের রায়, আমরা তো মানতে পারছি না। তার এইটা যদি মানতে হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাও সরকারকে মানতে হবে। এটার মধ্যে যদি কোনো ফর্মুলা বের করতে যায় গভর্নমেন্ট, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাটাও বের করতে হবে, যে ওটাও তো কোর্টের রায় ছিল। তা সেটাও একটা ফর্মুলা আপনাকে বের করতে হবে। এটা আমি তো মনে করছি এটার অনেক একটা বড় সংকটের বিষয়। এই সংকট কোথায় যায় থাকবে আমি জানি না। তার মানে এটা আপনি মনে করছেন সংকট, যেহেতু এখানে আদালতের রায়, এবং আদালত আজকে স্পষ্ট বলেছে আদালতের রায় কখনো রাজপথে সমাধান হয় না। এটা আমি মনে করছি আর কি, যে স্বাভাবিক একজন নাগরিক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি মনে করছি যে এটা একটা সংকটই। এখন সমাধান যে কোনোটারই নাই তা বলা যাবে না, সমাধান কোনো না কোনো উপায় হতে পারে। আর কোর্টের রায় মানেই তো কোর্টের তো আবার আপিলের বিষয় আছে, এবং কোর্ট আজকে বলে দিয়েছে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নতুন করে কোনো রায় তো আমার এই জীবনে আমি দেখিনি, কোনো রায় তো ফাইনাল রায়। কোর্ট একটা রায় দিচ্ছে, জজ কোর্ট একটা দিচ্ছে, হাইকোর্টে যা আপিল হচ্ছে, আপিল সেটার এগেইনস্টে রায় দিয়ে দিচ্ছে, মানে অনেকগুলি ধাপ সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্ট আবার সেটা নিশ্চয়ই অনেকগুলি ধাপ সামনে আছে, ধাপগুলো করছে। কাজে সংকটে আসলে হবে কিনা সেটাও এটা একটা সংকট আমি মনে করছি। এটা যদি আবার সংকট সমাধান হয়ে যায়,
হতেও পারে, করা যায়, উভয় পক্ষ। মানে আপনি বলছেন যে হওয়ারও সুযোগ আছে, না, হওয়ারও সুযোগ আছে, হওয়ারও সুযোগ আছে। শেখ রবিউল আলমের কাছে আসি। সকল ন্যায্য দাবির সাথে আপনারা একসাথে দুজনই একসাথে বলছিলেন ন্যায্য দাবির সাথে রাজনীতি থাকে। এই দেশে গেল 15 বছরে জনগণের ন্যায্য দাবি অজস্র তৈরি হয়েছে। গ্যাসের দাম, ইলেকট্রিসিটির দাম, পানির দাম, মূল্যবৃদ্ধি, তেলের দাম, বাজারে আগুন, অজস্র 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 কাহিনী, এবং ন্যায্য দাবি এবং ন্যায্য সবকিছু জনগণের ছিল। আমরা তো বিএনপিকে সেই ন্যায্য দাবি নিয়ে কখনো রাস্তায় দেখি নাই। অন্ধ হয়ে বসবাস করলে খুব কঠিন। নিশ্চয়ই আমরা, আপনি বলেন ন্যায্য দাবিটার সাথে বিএনপি ছিল না। কোনটার সাথে? শোনেন, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 22 জন বিএনপি নেতা কর্মী রাজপথে জীবন দিয়েছে। কবে? এই জাতীয় নির্বাচনের আগে 6 মাস ধরে বিভাগীয় শহরে, জেলা ভিত্তিক শহরগুলিতে আমরা আন্দোলন করতে গিয়ে 22 জন, আমি দায়িত্ব নিয়ে বলছি যদি মিথ্যা বলে থাকি। দ্রব্যমূল্যের জন্য না, আপনারা তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের প্রথম জন্য। আন্দোলন ছিল দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য। এই জাতীয় নির্বাচনের আগে যখন আমরা তফসিল ঘোষণার বেশ অল্প কিছুদিন আগেই আমাদের তত্ত্বাবধায়ক সরকার এবং এই এক দফা দাবিতে আমরা গিয়েছি। যখন সরকার আলোচনার অগ্রাহ্য করলো তখন, এর আগ পর্যন্ত এই বিদ্যুতের দামের জন্য আমরা হরতাল পর্যন্ত দিয়েছি। কর্ণপাত করে সরকার? করেনি। জ্বালানির বিরুদ্ধে হরতাল পর্যন্ত দিয়েছে। কবে সেটা? কর্ণপাত করেছে, এই সরকারের আমলে দিয়েছে। আচ্ছা, এমন কোনো ন্যায্য দাবি ছিল না যে বিএনপি সক্রিয় ছিল না, সজাগ ছিল না। এবং এটা কিন্তু বিএনপির রাজনৈতিক কমিটমেন্ট। আমি আসি আপনার ওখানে, তার আগে একটু মানে শেখর ভাই যেভাবে বললেন বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি দল, খুবই আপত্তিকর কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের দল, শরণার্থী মুক্তিযোদ্ধাদের দল বিএনপি না আওয়ামী লীগের মতো। বিএনপি মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে রাজনৈতিক বাণিজ্য করে না, মনে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ, একটু বলতে হবে, 71-এ বা 70-এর নির্বাচনের পর রাজনৈতিক সংগ্রাম করছিল। অনাকাঙ্ক্ষিতভাবে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন এবং আওয়ামী লীগের সব নেতারা ভারতে চলে গিয়েছিল। শরণার্থী মুক্তিযুদ্ধে একজনকে দেশে খুঁজে পাওয়া যায়নি। বাঙালি অফিসাররা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানে নেতৃত্বে রিভোল্ট করেছিল, সশস্ত্র সংগ্রামে পরিণত করেছিল আপনার একটা রাজনৈতিক সংগ্রামকে। আপনাকে একটা কথা বললে খুব ভালো বুঝবেন আপনি। 7 জন বীর শ্রেষ্ঠ, একজনও সিভিলিয়ান না। বীর উত্তম 25 জনের উপরে একজন মাত্র সিভিলিয়ান। বাঙালি অফিসাররা যুদ্ধ করেছে, সেই অফিসারদের এবং পার্টিসিপেটরি মুক্তিযোদ্ধাদের দল বিএনপি। বুঝতে পারছেন না? এখনো পর্যন্ত ওই যে শরণার্থী মুক্তিযোদ্ধাদের দল না। দ্বিতীয়ত একটা কথা বলি, রাজাকারের তালিকা ওনারা করেছেন না? 10,000 তালিকা করেছেন, 8,000-ই আওয়ামী লীগ করে। তালিকা বাতিল করতে হয়েছে না? এই সরকার করেছিল। অর্থাৎ রাজাকারের দল হয়ে গেছে আওয়ামী লীগ। অস্বীকার করবেন? 10,000-এর তালিকা করেছে, 8,000 আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। পরবর্তীতে রাজাকারের তালিকা বাতিল করতে হয়েছে। সাহসও দেখেন এই পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধাদেরকে একটা তালিকা তৈরি করার। আপনি কোঠার কথা বলছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা করেছেন, রাজনৈতিক বিবেচনায় করেন, সুবিধা রাজনৈতিক বিবেচনায় দিবেন। কেন দিবেন? কেন আজকে মুক্তিযোদ্ধার এই তালিকা নিয়েও বিতর্ক থাকবে? পারেননি তো 15 বছর একটা স্বচ্ছ তালিকা করতে। 5 বছরের শিশু, 6 বছরের শিশু মন্ত্রীও আছে, তাদের জমা দেওয়া আপনার সনদে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে। আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা। আর আওয়ামী লীগের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে কথা বললে আপনি রাজাকার স্বাধীনতা বিরোধী শক্তি। এই দেশ কি আওয়ামী লীগকে দেওয়া হয়েছে নাকি? লিজ দেওয়া হয়েছে? আরেকটা কথা বলি, আমি বলবো, হেফাজতের কথা বললেন, হেফাজতের ন্যায্য দাবি পরে মানেননি, সবই মেনে দিয়ে কাওয়ামী জননী উপাধি নেন নাই, নিয়েছেন তো। আর যখন হেফাজত ন্যায্য দাবিতে আন্দোলন করেছিল, আমাদের নৈতিক সমর্থন ছিল। আমরা যেদিন আপনারা ওই যে 4 মে, আপনি হেফাজতকে 5 মে, আমাদের ছিল 4 মে, হেফাজতের ছিল 5 মে। 5 মে রাত্রে যখন হেফাজতের উপর জুলুম নির্যাতন করেছেন, তাদেরকে আপনি করেছেন, নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, তাণ্ডব চালিয়েছেন। যারা আহত হয়েছিল রাত 8টার সময় আমরা বলেছিলাম তাদেরকে সহযোগিতা করার জন্য, অর্থাৎ ভলেন্টারি সহযোগিতায় অ্যাসিস্ট করার জন্য। আমরা ওই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছিলাম না, তবে নৈতিক সমর্থন ছিল ওই দাবির প্রতি। পরবর্তীতে দাবি মেনেছেন শেখর ভাই এবং কাওয়ামী জননী উপাধি নিয়েছেন। তাহলে আমি শেখর ভাইয়ের কাছ থেকে শুনি। শেখর ভাই যা কিছু বললে আপনি, আপনার কাছ থেকে আমি উত্তর চাই। বিষয় যেটা হচ্ছে, গলাবাজি করে তো আর মিথ্যাকে সত্য প্রতিষ্ঠিত করা যায় না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বিএনপি যদি স্বাধীনতার পক্ষের রাজনৈতিক শক্তি হবে, তাহলে এটা আপনার গোলাম আজম সহ এই দেশের যুদ্ধ অপরাধীদের নাগরিকত্ব ফেরত দিল কেন বিএনপি? কেন রাজাকার শাহ আজিজ বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন? কেন মতিউর রহমান নিজামী মুজাহিদদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল? আমরা অবাক বিস্ময় দেখেছি যে এই দেশের
স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বড় ভূমিকা রাখেছে তোফায়েল আহমেদ সহ, তারা একই ফেরিতে তোফায়েল আহমেদকে হাতে হ্যান্ডকাপ পরায় জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই একই ফেরিতে জাতীয় পতাকা নিয়ে মুজাহিদ নিজামীরা পুলিশ প্রোটেকশনে পার হচ্ছে। এও দেখতে হয়েছে আমাদের বিএনপি শাসনামলে। শুধু গলাবাজি করে আন্দোলনের কথা বললে তো না, হয় নাই। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে গলাবাজি করে অসত্যকে সত্য করা যাবে না। যেটা আমি বলেছি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বিএনপির সমস্ত কর্মকাণ্ডকে ইন্ডিকেট করে যে তারা এই দেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তি। ইতিহাস শিখায় জেনারেল কখনো যুদ্ধ করে না, নেতৃত্ব দিয়ে যায়, সে যুদ্ধ করে না, সে নেতৃত্ব দেয়। জিয়াউর রহমান সেক্টর কমান্ডারদের একজন কমান্ডার ছিল, এবং তার রাজনৈতিক যে যুদ্ধের সময় তার যে কর্মকাণ্ড, সেটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু তার চক্রান্তকারী হিসেবে, ষড়যন্ত্রকারী হিসেবে কিন্তু সে প্রতিষ্ঠিত হবে। জেনারেল জাঞ্জুয়ার চিঠি আছে, পড়েন না, দেখেন কি লিখেছে সেখানে। তো সুতরাং এইসব গলাবাজি করে কোনো কিছু প্রতিষ্ঠিত করা যাবে না। আর হেফাজতে ইসলামের কথা যেটা বললেন, বেগম খালেদা জিয়ার ভয়েস আপনার টিভিতে আছে, আপনি বের করে দেখান না। ঈদের পাশে দাঁড়াতে বলে না, রাস্তায় নেমে আসতে বলেছে। আমি যেটা বলেছিলাম না, যে শকুনের মতো গাছে বসে থেকে গরু মরার অপেক্ষা করা, এটা হচ্ছে বিএনপির। কিন্তু তারা বলছে যে তারা সব আন্দোলনে ছিল, আপনারা 22 জন গুলি করে মেরে ফেলেছেন। একটা লোক দেখাক না তাদের লোক মারা গেছে। আন্দোলন শোনেন, আন্দোলন করতে হলে পারে স্ট্রেংথ থাকতে হয়, মনোবল থাকতে হয়। এই যে হেফাজতে ইসলামের যেদিন রাত্রিবেলা ঘটনা ঘটলো, সেই দিন তারা দাবি করলো যে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। বিএসএফ কাভার্ড ভ্যানে করে ইন্ডিয়ায় নিয়ে যে লাশ পুড়িয়ে ফেলেছে। আমরা বললাম যে তালিকা দেন। তারা আমাদের কাছে শেষ পর্যন্ত হাজার হাজারের থেকে নেমে এসে 270 জনের একটা তালিকা দিয়েছিল। এবং আল্লাহর কি যে এই সেই 270 জনকে আমরা বিভিন্ন মাদ্রাসার থেকে খুঁজে বের করে এনেছি। একটা লোকও মারা যায় নাই, কারণ সেখানে কোনো প্রাণঘাতী অস্ত্রই ব্যবহার করা হয় না, তা মারা যাবে করতে। তা আমি যেটা বলি সেটা হচ্ছে গিয়ে বিএনপির সময় আসছে যে বিএনপির অনুধাবন করা। উমর ভাই যে কথাটি বলেছেন যে আজকে যদি সরকার আজকে আদালতের এই রায়টা যদি মানতে যায়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা বিড়ম্বনা সৃষ্টি হবে। না উমর ভাই, এত আশঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয় যেটা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ আর ফিরবে না, খুব স্পষ্ট। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের নামে যা হতে দেখেছি সেটা আপনারা বলেছেন, কিন্তু সুতরাং সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে বাংলাদেশ আর ফিরবে না। শুধু বলতে চেয়েছে, আদালতের রায় যখন সরকার কোনোভাবে সংকট সমাধান করতে যাবেন বা সমাধানের চেষ্টা করবেন, তখন তার মানে বোঝা যাবে যে আদালতের রায় চাইলে সরকার পরিবর্তন করতে পারে। কাজে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে কথাটা আপনারা স্পষ্ট বলেন, সেটা আদালতের রায়, সেটাও পরিবর্তন করার একটা প্রশ্ন তৈরি হবে কিনা। আমি আসবো করবো, আমি বিরতির পরে আপনার কাছে আসছি, বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। নুরুল ইসলাম ওমর আমাদের সাথে আছে। আপনি বলছিলেন যে আসলে একটা সংকট আপনি দেখতে পাচ্ছেন সরকারের সামনে, এবং সেটি আসলে মানে বেকায়দা শব্দটা যদি বলি, সরকার কি সেই জায়গায় আছে কিনা আপনার সেটা মনে হচ্ছে? না, এটা তো একটা বেকায়দা আছে। আমি যেটা তো শিকুর ভাই ওই জিনিসটা আমি ওইভাবে বলি নাই, উনি যেটা বলছেন তত্ত্বাবধায়ক সরকার আসুক না আসুক এটা হচ্ছে পরের বিষয়। বিষয়টা হলো যে এটা একটা সংকট হতে পারে যদি এই কোর্টের রায়কে যদি নিয়ে গভর্নমেন্ট এটাকে একটা সমাধানে আসে, তখন একটা প্রশ্ন আসতেই পারে যে তত্ত্বাবধায়ক সরকারের রায় আছে তো কি হয়েছে, এটা তো একটা সমাধানে সরকার আসতেই পারে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা আমি বলেছি, তাছাড়া অন্য কিছু না। এখন হলো যে এইটা আপনার আন্দোলন বা মীমাংসা যেটাই হোক কোর্টের মাধ্যমেই আবার এটা করতে হবে। আর জাতীয় পার্টি কি আসলে কোটা বিরোধী, মানে কোটা চায় কি চায় না, মানে দলের অবস্থান কি বা আপনাদের অবস্থান কি? দেখুন, আমরা চাই মেধাভিত্তিক হোক, তারপরও স্বাধীনতা যুদ্ধে যাদের আছে, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আমি স্বাধীনতা যুদ্ধ করেছি। তা আমার ছেলে মেয়ে তারা তো আশা করে যে তুমি মুক্তিযুদ্ধ করেছো, তা আমরা চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটা সুযোগ সুবিধা থাকবে কিনা, মানে তাদের জন্য কিছু থাকুক। তবে আমার মনে হয় যে এত বেশি না, সেটা একটা সংস্কার করা দরকার। সংস্কার করে এটা করা যেতে পারে। শেখ রবিউল আলম, আপনারা আছেন আন্দোলনের সাথে, সমর্থন দিয়ে আছেন। এই আন্দোলন মানে কি চান, বাতিল চান নাকি আসলে
মানে কোটা বাতিল চান নাকি এটা সংস্কার চান নাকি না, এটা মানে মুক্তিযুদ্ধের কথাটা এখন বাতিল হওয়ারই দাবি রাখে। আর যদি মনে করেন যে স্বল্প পরিসরে যদি রাখার সেটা প্রয়োজন হয়ে থাকে, সেটা নিয়ে আলোচনা করারও দাবি রাখে। সেই জায়গায় আপনার চিন্তা করা যেতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু ধরেন আপনি 17 নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল, প্রায় 90% উপরে ভোট পেয়েছে কাস্টিং ভোটের কথা বলছি, কাস্টিং ভোট 90% উপরে ভোট পেয়েছে 17 নির্বাচনে। কত শতাংশ ভোট পেয়েছে? এটা বিষয় যেটা হয়েছে যে আমরা 90 বা 95 সময় চলে যাবে, আমি বলছি কাস্টিং ভোটে 90% ভোট পেয়েছে, তার মানে মুক্তিযুদ্ধের পক্ষেই মানুষ অবস্থান নিয়েছিল। এখন ধরেন আপনি অল্প কিছু মানের জন্য 2,69,000 মুক্তিযোদ্ধার জন্য যদি আপনি 30% ভোগ করেন, তাহলে সেটা রাজনৈতিক বিবেচনা হয়ে যায়। বাংলাদেশেও মুষ্টিমেয় কিছু লোক ছাড়া সবাই মুক্তিযোদ্ধা, সেভাবে দেখা দরকার। আর যদি মুক্তিযোদ্ধা বিরোধী শক্তির একটা লিস্ট আপনি স্বচ্ছতার সাথে করেন, তাহলে বাকিটা উন্মুক্ত করে দিতে তো কোনো সমস্যা নেই। সবাই তো মুক্তিযুদ্ধের অবদান রয়েছে। আরেকটা বিষয় একটু বলতে হবে, হেফাজতের কথা উনি বলছেন। হেফাজত বিকেল পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত 12টি লাশ শাপলা চত্বরে রেখেই তারা আন্দোলন সংগ্রাম করছিল, জানাজা করছিল। পরের দিন আরও 37 জন মারা গিয়েছে, অর্থাৎ প্রায় 56 জনের মতো মারা গিয়েছে ওই আন্দোলনে, অর্থাৎ 5 তারিখ এবং 6 তারিখ। এটা কিন্তু প্রমাণিত এবং সেটা কিন্তু ট্রেস মিলেছে। শুনলাম আমরা আরেকটা কথা একটু না বললে হয় না, একটা বাক্য বলি। এই যে স্বাধীনতা বিরোধীদের পক্ষে যে পতাকা নুরুল ইসলামকে উন্ডাই দিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী বানিয়ে, ফয়জুল হককে পাট প্রতিমন্ত্রী বানিয়ে উন্ড পতাকা দিয়েছিলেন। স্বাধীনতার পর একটা কথা বলে রাখা দরকার, রাজাকারদের রিক্রুটমেন্টের যে প্রধান ছিলেন কর্নেল শাহনেওয়াজ, 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত তিনি রাজাকার রিক্রুটমেন্টের প্রধান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর হয়ে। স্বাধীনতার পর তাকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্গঠনের প্রধান করেছিলেন বঙ্গবন্ধু। কার পরামর্শে? জেনারেল আতাউল গনি উসমানের পরামর্শে। অর্থাৎ স্বাধীনতা বিরোধীরাও কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু আপনার আমরা বুঝতে পেরেছি মুক্তিযোদ্ধা বেকায়দায় মনে করছেন কিনা এত আন্দোলন রাজপথে বিভিন্ন ইস্যুতে আন্দোলন হবে, সেগুলো সামাল দেওয়া হবে। এগুলো নিয়ে বিব্রত হওয়ারও কিছু নেই বা উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। এটা আলোচনা সাপেক্ষে সকল সমস্যার সমাধান সম্ভব আমি মনে করি। তবে একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সরকার কিন্তু কোনো আন্দোলনে বল প্রয়োগ করে না, যেটা সরকারের সবচেয়ে বড় সুবিধা। কিন্তু বিএনপি বলে সবসময় বল প্রয়োগ সুবিধা না, সেটা বিএনপি যখন ওই পুলিশ হত্যা করে, পুলিশ যখন ইডার উপর কি বলে প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে যায়, তখন বল প্রয়োগ করা ছাড়া পথ থাকে না। যতক্ষণ শান্তিপূর্ণ আন্দোলন হবে ততক্ষণ অবধি কারোর উপর কোনো বল প্রয়োগ করা হয় না। আমরা গত কোটা আন্দোলনে আওয়ামী লীগ সভানেত্রীর অফিস পর্যন্ত তাদেরকে যেতে দেখেছি, তারপরেও তাদের উপর বল প্রয়োগ করা হয় নাই। তো আমি যেটা মনে করি যে গণতান্ত্রিক একটি সরকার জনগণের ভাষা বোঝে, জনগণের মন বোঝে, সেই মোতাবেক ব্যবস্থা নেবে এবং আপনার কাছে বা মিডিয়ার কাছে বা আমাদের মতো সচেতন জনতার কাছে যেটাকে প্রবলেম মনে হচ্ছে সেটা খুব সহজেই সমাধান হবে, এটা আমি বিশ্বাস করতে চাই। আমরাও সেটা বিশ্বাস করতে চাই যে শিক্ষকরা এবং শিক্ষার্থীরা সামনের সপ্তাহ থেকে নিশ্চয়ই তারা ক্লাসরুমে ফিরবেন, এই সংকটের সমাধান হবে যেমনটি সাইফুজ্জামান শিখর আশা করছেন, সেই আশা আমাদের আরও অনেক বেশি। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আবারও দেখা হবে।